একবার কল্পনা করুন, আপনি রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ তখনই কেউ একজন আপনার দরজায় নক করল। আপনি পরিচিত কেউ ভেবে দরজাটি খুললেন। তখনই কেউ হঠাৎ আপনার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করল এবং আপনার জীবনের সব শেষ। ভাবুন, শুধু একবার ভাবুন, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? এমন কি ঘটতে পারে? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছিল সেদিন। 2025 সালের জানুয়ারি মাসের এক কনকনে শীতের রাত। নরসিংদীর শেখেরচর গ্রামের একটি বন্ধ ঘরের ভেতর থেকে হঠাৎ করেই ভেসে আসে 13 বছরের এক কিশোরীর বুক ফাটা আর্তচিৎকার। প্রতিবেশীরা যখন ভেতরে ঢোকে তখন তাদের রক্ত হিম হয়ে যায়। ঘরের মেঝেতে ছটফট করছেন এক রক্তাক্ত মা, আর তার ঠিক পাশেই পড়ে আছে মাদ্রাসা পড়ুয়া মেয়ে সুমনা আক্তার তিথির ক্ষতবিক্ষত নিথর দেহ। লাশটি দেখে উপস্থিত জনতা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেখে ঘটনাস্থলে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, নেই কোনো ফুটপ্রিন্ট। কি হয়েছিল তিথি ও তার মার সঙ্গে? কে বা করেছিল এমন জঘন্য অপরাধ? কি ছিল অপরাধের কারণ? আর পুলিশ কিভাবে হত্যাকারী পর্যন্ত পৌঁছালো? সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এমন সত্য ট্রু ক্রাইম স্টোরি দেখতে আমাদের চ্যানেল SYTV বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পুলিশ যখন হত্যার বিষয়ে খোঁজ নিতে শুরু করে তখন তারা এলাকাবাজির কাছে জানতে পারে বাচ্চা মেয়েটির নাম তিথি এবং অন্যজন তার মা। নিহত সুমনা আক্তার তিথি ছিলেন স্থানীয় একটি মাদ্রাসার 8ম শ্রেণীর মেধাবী ছাত্রী। তার বাবা ছিলেন একজন মুদি দোকানদার। তাদের সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না, এমনকি তার পরিবারের সঙ্গেও কারোর বড় ধরনের কোনো শত্রুতার প্রমাণ মেলেনি। তাহলে কেন এত নির্মমভাবে হত্যা করা হলো তাদের? কি ছিল তাদের অপরাধ? নাকি এর পিছনে লুকিয়ে ছিল অন্য কোনো জঘন্য সত্য? চলুন আমরা ভিডিওর পরবর্তী অংশে প্রবেশ করি এবং এই অংশে আমরা জানব পুলিশ কিভাবে ইনভেস্টিগেশন শুরু করেছিল এবং কি কি বাধার সম্মুখীন পুলিশ হয়েছে। পুলিশের কাছে তখন সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এই হত্যাকারীর জন্য কে সেটি বের করা। পুলিশ প্রথমে তিথির পরিবারের সঙ্গে কারোর কোনো পূর্ব শত্রুতা ছিল কেন সেটি খতিয়ে দেখতে শুরু করে। তখন তারা জানতে পারে তিথির বড় বোন ও তার জামাই বিদেশে থাকত এবং তাদের আর্থিক লেনদেন তিথির পরিবার করত। এই তথ্য জানার পর পুলিশ ভাবে এটি কোনো ছিনতাই বা ডাকাতের কেস হতে পারে। তারা ক্রাইম সিনটি আরও একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং তারা এক গোলকধায় পড়ে যায়। কেননা তিথিদের বাড়ি জোরপূর্ব ঢোকার কোনো প্রমাণ ছিল না, এমনকি তাদের আলমারি বা আসবাবপত্র কোনো কিছুই ভাঙা ছিল না, যেটা দেখে মনে হবে ডাকাতি হয়েছে। পুলিশ আরও অবাক হয় যখন তারা জানতে পারে বাসা থেকে কোনো নগদ অর্থ বা স্বর্ণ অলংকার ডাকাতি হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। তদন্তটি এ পর্যায়ে এসে যেন এক চোরাবালিতে আটকে যায়। তারপর কি হয়েছিল? পুলিশ কি পেরেছিল হত্যাকারীকে ধরতে, নাকি আনসলভ কেস হিসেবে থেকে গিয়েছিল পুলিশের খাতায়? চলুন এই তদন্তের পরবর্তী অংশ আমরা জানি ভিডিওর পরবর্তী অংশে। তদন্ত যখন প্রায় মুখ থুবড়ে পড়ার উপক্রম, ঠিক তখনই 2026 সালের মাঝামাঝি সময়ে এই চাঞ্চল্যকর মামলার দায়িত্বভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা PBI এর একটি চৌকস দলের উপর। তারা যখন নতুন করে তদন্ত শুরু করে এবং ক্রাইম সিন পর্যবেক্ষণ করে তখন তারা বেশ কিছু অসংলগ্নতা দেখতে পায়। তারা দেখেন ঘরে ফোর্স এন্ট্রি হয়নি। তাহলে ঘাতক ঘরে কিভাবে ঢুকল? এই প্রশ্ন তাদের মনে ঘুরপাক খেতে থাকেন। তার মানে একটাই, কেউ একজন ঘরের দরজা খুলে দিয়েছিল তাদের ভিতরে যেতে। এই থিওরি অনুযায়ী ঘাতক অবশ্যই পরিচিত কেউ, তা না হলে তিথি বা তার আম্মু তার জন্য দরজা খুলে দিত না। এই তথ্যের উপর ভিত্তি করে PBI তিথির আত্মীয় স্বজন যারা ওই দিন তিথিদের সাথে টাচে ছিল বা ওই দিন যারা তিথিদের সঙ্গে ফোনে কথা বলেছিল তাদেরকে ট্র্যাক করা শুরু করে।
এই সূক্ষ্ম সূত্রের উপর ভিত্তি করে পিবিআই প্রযুক্তিগত তদন্ত শুরু করে এবং তিথির পরিবারের ব্যবহৃত কিছু মোবাইল নম্বরের কল ডিটেলস রেকর্ড বা সিডিআর বিশ্লেষণ করতে গিয়ে দেখতে পায় যে ঘটনার পর থেকেই তাদের এক দূর সম্পর্কের আত্মীয়ের ফোনটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সবচেয়ে রহস্যময় বিষয় ছিল ওই ব্যক্তি ঘটনার পর দিনই নরসিংদী ছেড়ে সপরিবারে উধাও হয়ে যান এবং তার কোনো হদিস মিলছিল না। এই চতুর মানুষটি কে ছিল এবং সে কি তিথিকে হত্যার পর থেকেই ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছিল? আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। চলুন এখন আমরা জানি কে ছিল ও সেই অজ্ঞাত ব্যক্তি এবং পুলিশ কিভাবে তাকে গ্রেফতার করেছিল। পিবিআই যখন সেই সন্দেহভাজনদের অবস্থান ট্র্যাক করার চেষ্টা করে তখন তারা জানতে পারে যে আসামিরা নিজেদের আড়াল করতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে আত্মগোপন করেছে। খুনিরা অত্যন্ত চতুর হওয়ায় তারা কোনো অপরিচিত মানুষের সাথে দেখা করছিল না এবং পুলিশ দেখলেই পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকত। পিবিআইয়ের গোয়েন্দা দল তখন এক বিশেষ এবং অভিনব ফাঁদ পাতে, যেখানে পিবিআইয়ের একজন কর্মকর্তা নিজেই সশরীরে বিয়ের পাত্র সেজে ঘটকালীর নাটক করে ওই গ্রামে প্রবেশ করেন। পাত্রপক্ষ সেজে পিবিআই টিম যখন ওই গ্রামের একটি বাড়িতে গিয়ে বিয়ের কোণে দেখার অজুহাতে অতিথি আপ্যায়ন গ্রহণ করছিল তখন কথার ছলে তারা সন্দেহভাজনদের আসল অবস্থান নিশ্চিত করে ফেলেন। পাত্র সেজে বসা কর্মকর্তার সংকেত পাওয়া মাত্রই চারপাশ থেকে পিবিআইয়ের সাদা পোশাকের দল পুরো বাড়িটি ঘিরে ফেলে এবং অত্যন্ত নাটকীয়ভাবে দুই সহোদর রমজান আলী ওরফে লেমন এবং হাসিবুর রহমান ওরফে শান্তকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একবার ভাবুন তো পিবিআইয়ের সেই অভিযান কতটা বুদ্ধিদীপ্ত ছিল। চলুন এখন আমরা জানি গ্রেফতারকৃত দুই ভাইয়ের আসল স্বীকারোক্তি কী ছিল এবং তারা কিভাবে এই অপরাধের নীল নকশা সাজিয়েছিল। আমরা খুনির আসল চেহারা এবং তার জবানবন্দি থেকে হত্যাকাণ্ডকাণ্ডের মূল কারণটি বিস্তারিতভাবে জানি। গ্রেফতারের পর পিবিআই কার্যালয়ে এনে যখন লেমন ও শান্তকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয় তখন বেরিয়ে আসে এই হত্যাকাণ্ডের মূল কারণ, যা ছিল মূলত তীব্র লোভ এবং বিশ্বাসভঙ্গের এক চরম নিদর্শন। খুনি লেমন ও শান্ত জানত যে তিথির প্রবাসী স্বজন বিদেশ থেকে বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা পাঠিয়েছেন এবং সেই উত্তোলিত টাকা তিথিদের ঘরের ভেতর আলমারিতে রাখা আছে। নিজের জুয়া ও নেশার ঋণ শোধ করার জন্য লেমন ও শান্ত ঘটনার রাতে টাকা চুরি করার সুপরিকল্পিত পরিকল্পনা করে তিথিদের ঘরে প্রবেশ করেছিল। কিন্তু লেমন যখন আলমারি খোলার চেষ্টা করে তখন শব্দ শুনে ঘুম ভেঙে যায় ১৩ বছরের কিশোরী তিথির এবং সে লেমনকে চিনে ফেলে বাধা দেওয়ার চেষ্টা করে। নিজেকে বাঁচাতে এবং চুরির একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষীকে চিরতরে মুছে দিতে লেমন তার সাথে থাকা হাতুড়ি দিয়ে নিষ্পাপ তিথির মাথায় আঘাত করে তাকে হত্যা করে এবং তার মা এগিয়ে এলে তাকেও নির্মমভাবে কুপিয়ে জখম করে টাকা লুট করে পালিয়ে যায়। মাত্র কিছু টাকার লোভের জন্য একটি নিষ্পাপ শিশুর জীবন প্রদীপ কিভাবে নিভিয়ে দেওয়া হলো তা ভাবলে আজও শিউরে উঠতে হয়। সামান্য কিছু টাকা? আপনি এই নরপিচাসগুলোকে কি বলবেন? এরা কি মানুষ নাকি মানুষের মুখোশধারী কিছু হিংস্র জানোয়ার? আপনার কি করতে ইচ্ছা হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলুন আমরা এই মামলার বর্তমান অবস্থা এবং অপরাধীদের বিচার প্রক্রিয়া কেমন হলো তা জেনে নিই। ২০২৬ সালে জুন মাসের শেষ সপ্তাহে পিবিআই নরসিংদী এই চাঞ্চল্যকর মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে আসামিদের বিরুদ্ধে নিখোঁজ চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করেছে। বর্তমানে আসামিরা জামিন না পেয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠেই দিন কাটাচ্ছে এবং তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে আসামিদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির জোর সুপারিশ করেছেন। আমাদের চারপাশে চেনা মানুষের ভেতরে লুকিয়ে থাকা এই চরম লোভ ও হিংস্রতা সত্যি এক ভয়ঙ্কর বাস্তব। আপনাদের কি মনে হয় আমাদের সমাজে দিন দিন এই টাকার লোভ এবং আপন বা চেনা মানুষের হাতে
বিশ্বাসভঙ্গের অপরাধ বাড়ার পেছনে আসল সামাজিক কারণটি কি? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।